15 বছরে পা রাখল ৭১ টেলিভিশন। এই মহেন্দ্রক্ষণে ৭১-এর সঙ্গী দেশ বিদেশের সকল স্তর ও শ্রেণী পেশার মানুষ। প্রিয় টিভির শুভ দিনটিতে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তারা। কেক কেটে ৭১ পরিবারের সঙ্গে আনন্দে যুক্ত হচ্ছেন সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, শিল্পী ও শুভানুধ্যায়ীরা। অতিথিদের স্বাগত জানাতে উপস্থিত থাকছেন টেলিভিশনটির চেয়ারম্যান মোস্তফা কামাল ও হেড অফ নিউজ ও সিইও শফিক আহমেদ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন দিয়ে যাতে জনমানুষের আরও কাছে যেতে পারে ৭১, সেই প্রত্যাশা সবার। ২০১২ সালের এই দিনে সংবাদ নয় সংযোগ স্লোগান সামনে নিয়ে যাত্রা শুরু করে দেশের প্রথম হাই ডেফিনেশন টেলিভিশন ৭১। এই মুহূর্তে আমার ভাবনা হচ্ছে ৭১ টিভির একটা গণতান্ত্রিক সংস্কার তৈরি চলছে। এইটা জনগণের একটা গণমাধ্যম, সরকারের পক্ষে অতীত কোনো ফেসিবাদের সরকারের ৭১ টিভি জনগণের গ্রহণ করে নেবে যদি ৭১-এর মতো কৃতজ্ঞতা জানাই যে বাংলাদেশের টেরিস্ট্রিয়াল গণমাধ্যম জগতে, ইলেকট্রনিক গণমাধ্যম জগতে একটা নতুন ধারা তৈরি করেছে একটা এবং এটা খুবই গ্রহণযোগ্য যে বাংলাদেশের তথ্য প্রযুক্তির ব্যবহার তুলনামূলকভাবে ৭১ টিভি একজন পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে। ৭১ প্রকৃতপক্ষে গণমাধ্যমের স্বরূপ অনুসরণ করছে, জনগণের কণ্ঠস্বর হিসেবে থাকবে। সময় পরিবর্তনের সাথে সাথে জনজ আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রের বৃহত্তর কল্যাণ নিশ্চিত করবার জন্য গণমাধ্যম হিসাবে ৭১-এর একটা সোচ্চার ভূমিকা থাকবে। ৭১ টিভির এই অগ্রযাত্রা অ্যাকচুয়ালি সারা বাংলাদেশের জন্য একটা মাইন্ড ফলো হয়ে আছে। আজকের এই জন্মদিনে আমি ৭১ টেলিভিশন সকল কর্মকর্তাদেরকে এবং ৭১ পরিবার সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার প্রত্যাশার জায়গা থাকবে ৭১ টেলিভিশন কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠী কিংবা কোনো সম্প্রদায়ের প্রতিনিধিত্ব না করে যেন জনগণের প্রতিনিধিত্ব করে। প্রত্যেকটি মুহূর্তে তারা যে সঠিকভাবে দেশ সেবা করছে, আমি আশা করি ৭১ এই পথে চলবে, তাহলে দেশ উপকৃত হবে, গণতন্ত্র উপকৃত, জনগণ উপকৃত হবে। এদিকে দেশের বিভাগীয় জেলা শহরে নানান আয়োজনে উদযাপন হচ্ছে ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। এসব আয়োজনের মধ্যেই রয়েছে আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আনন্দ অনুষ্ঠান। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। হবিগঞ্জ প্রেস ক্লাবে কেক কেটে ৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাধারণ সম্পাদক সহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা। অতীতের মতোই আমরা মনে করি যে আগামী দিনেগুলোতেও ৭১ টিভি দেশের সাধারণ মানুষের কথা বলবে, দেশের মানুষের কল্যাণের কথা বলবে, দেশের উন্নতির কথা বলবে। আমি একজন মুক্তিযোদ্ধা, এই নামটির প্রতি কিন্তু আমার একটি দুর্বলতা রয়েছে, কারণ ৭১-এর সাথে এটা মিল রয়েছে। আনন্দ ঘন পরিবেশে রাজবাড়িতে ৭১ টিভির জন্মদিন উদযাপন হয়েছে। ১৪ পেরিয়ে ১৫ বছরে পদার্পণ উপলক্ষে শনিবার রাত ১২টা ১ মিনিটে ৭১ টিভির রাজবাড়ি কার্যালয়ে কেক কেটে জন্মদিনের শুভ সূচনা করেন জেলায় কর্মরত সাংবাদিকেরা। ভোলায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। সকালে ইলিশা জেলেপাড়া মৎস্যঘাটে মেঘনা নদীর তীরে জেলেদের অংশগ্রহণে কেক কেটে দিবসটি উদযাপন হয়। আমরা চাই যে ৭১ টেলিভিশন জেলেদের কথা বলবে, ৭১ টেলিভিশন অসহায় হতদরিদ্র মানুষের কথা বলবে। আমরা সাধারণ জেলে, এই যে আজকে ৭১ টিভি পালন করছে, খুশি। ৭১-এর ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে বরিশাল অফিসে শুভেচ্ছা জানাতে এসেছিলেন রাজনীতিবিদ, কবি, সাংবাদিক সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ৭১-কে আমরা মনে করি যে এটি এখন পর্যন্ত তার বস্তুনিষ্ঠতা বজায় রাখছে, আর আমাদের চাওয়া হচ্ছে দক্ষিণাঞ্চলের জন্য আরও বেশি সময় ৭১ আমাদেরকে দিক। নড়াইলে প্রেস ক্লাবে উৎসবমুখর পরিবেশে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৭১ টিভির জন্মদিন উদযাপন হয়েছে। নাটোরে জন্মদিনে শহরের স্বপ্নকলি স্কুলে ছোট ছোট শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং ৭১ টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। কুষ্টিয়ার যুগীপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ে ২ শতাধিক এতিমের সাথে ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।
একাত্তর টেলিভিশনের 15তম প্রতিষ্ঠাবার্ষিকী মেহেরপুর প্রেস ক্লাবে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। খেলাযোগ, সংবাদযোগ এরকম কিছু কিছু তাদের প্রোগ্রাম ছিল, যেটা কিন্তু বেশ জনপ্রিয় হয়েছিল, এখনও জনপ্রিয় আছে নিশ্চয়ই। তো আমি মনে করি যে 14 বছর পেরিয়ে এই 15তম বছরে এসে একাত্তর টিভি তাদের যে উদ্দেশ্য, তাদের যে সংকল্প, সেক্ষেত্রে তারা সফল আমি মনে করি। চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মদিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহে একাত্তরের জন্মদিনে প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, একাত্তর মুক্তিযুদ্ধের চেতনা দেশের ভূখণ্ড ও স্বাধীনতা প্রেমী মানুষের কথা বলে। একাত্তর টিভি তার নিজস্ব চিন্তা চেতনার স্বাধীনতায় বিশ্বাস করে, পত্রপত্রিকা গণমাধ্যমকে স্বাধীন করে দেওয়ার নীতিতে তিনি বিশ্বাসী। সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা চাই সত্য এবং নিষ্ঠা এবং সঠিক সংবাদ পরিবেশন করুক, এইটি আমাদের প্রত্যাশা। টাঙ্গাইলের কালীহাতিতে ইছাপুর শেরেবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে একাত্তরের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন হয়। আমরা সবাই দেখি, এই চ্যানেলটা নিয়মিত দেখি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। একাত্তর টিভির জন্য অনেক অনেক শুভকামনা। এবং পূর্বের ন্যায় ধারাবাহিকতা বজায় রেখে অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এবং একই সঙ্গে আরো ভালোভাবে আমাদের সমাজের যে অসঙ্গতিগুলো আছে সেগুলো তুলে ধরে পুলিশ প্রশাসনের সাথে সাধারণ মানুষের যে সেতু বন্ধন, সে বন্ধন তৈরিতে আরো বেশি সহায়তা করবেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করে। হাসান আহমেদ, একাত্তর। একাত্তর টেলিভিশনে ঢাকার বাইরে কাজ করছেন একদল উদ্যমী সাংবাদিক। বিভাগীয় শহর থেকে দূরগ্রাম পর্যন্ত টেলিভিশনের সরাসরি সংযোগ হচ্ছে। একাত্তর টেলিভিশনের মাধ্যমে সারা দেশের মানুষ মুহূর্তেই যুক্ত হচ্ছেন সেই সব গুরুত্বপূর্ণ তথ্যের সঙ্গে। এর পাশাপাশি প্রতিনিয়ত সারা দেশের মানুষের সমস্যা, সম্ভাবনা ও দুর্ঘটনার ছবি এবং তথ্য যুক্ত হচ্ছে টেলিভিশনের খবরে। এই পুরো খবরের বিষয়গুলো সমন্বয় করছে একাত্তরের ন্যাশনাল ডেস্ক। কিভাবে সেই কাজ হচ্ছে বিষয়টি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে একাত্তর টেলিভিশনের অতিরিক্ত প্রধান বার্তা সম্পাদক এবং ন্যাশনাল ডেস্কের ইনচার্জ পলাশা হাসান যুক্ত হচ্ছেন। তার সাথে যুক্ত হচ্ছে আমরা। পলাশা হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। সারা দেশে টেলিভিশনের খবরের সমন্বয়ের প্রধান চ্যালেঞ্জ আসলে কি, এবং একাত্তর টেলিভিশন কিভাবে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে, এখানে সাফল্য কতটুকু আর ব্যর্থতা কতটুকু? এবং আমাদের সঙ্গে সারা দেশে যে সাংবাদিকরা কাজ করছেন তাদের প্রত্যেককেই টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি ন্যাশনাল ডেস্কে যে কর্মীরা কাজ করছেন তাদেরকেও শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটি করেছিলেন যে আসলে এই মুহূর্তে প্রধান চ্যালেঞ্জ কি, শুরুতেই যদি সেই আলোচনা তুলে উঠতে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে একাত্তর টেলিভিশনের প্রধান চ্যালেঞ্জ, মানে একাত্তর টেলিভিশনের চ্যালেঞ্জ ন্যাশনাল ডেস্কের চ্যালেঞ্জের একটু পার্থক্য আছে। ন্যাশনাল ডেস্কে যারা কাজ করে তাদের সাথে তাদের সরাসরি যে চ্যালেঞ্জ, সেটি হচ্ছে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম। আমি এভাবে বিশ্বাস করি, যেভাবে মনে করি, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষ এখন অনেক বেশি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে যুক্ত। পাশাপাশি বহু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মত প্রকাশ করেন, তথ্য দেন, ছবি দেন। এই পর্যন্ত হলে সমস্যা ছিল, কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যম অপব্যবহারকারীর সংখ্যাও এখন বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যম অপব্যবহার করে নানান ভাবে মানুষ তার স্বার্থ হাসিল করার চেষ্টা করে, আরো নানান বিষয় এর সঙ্গে যুক্ত থাকে। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যখন সে অপতথ্য ছড়ায়, তখন আমাদের সমস্যা হয়। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম তো আমাদের কাছে একটা ক্লু, বড় ক্লু। আমাদের যারা সাংবাদিক, যারা জেলায় জেলায় কাজ করেন, তাদের কাছেও ক্লু। কারণ ওই দূরগ্রাম ইউনিয়ন পর্যন্ত একটা জেলা শহর থেকে একটা ইউনিয়নের দূরত্ব অনেক বেশি। তো সেই ইউনিয়নের যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছ থেকে সেই ক্লুটা যখন পায়, এবং সেটা আরো অনেক, তার সঙ্গে অনেক সাংবাদিক পায়, অনেক টেলিভিশন পায়, এবং এক একজন কেউ দ্রুত দেওয়ার স্বার্থে দিয়ে দেন। এবং সেটা কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে ওটা আসলে সত্য করে মানুষের সামনে নিয়ে আসে, ওটাকে সত্য হিসেবে মানুষের কাছে দেওয়া। এই যে ছেকে তোলার মতো একটা ঘটনা, এই ছেকে তোলার ব্যাপারটাই আসলে আমাদের কাছে বেশি চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জের কাজটি আমরা যত দিন যাচ্ছে তত গতি বাড়ছে সাংবাদিকতা, ইন্টারনেটের যে গতি, এই গতির কারণে আসলে সাংবাদিকতার গতি যত দিন যাচ্ছে বাড়ছে। এই গতির সঙ্গে দৌড়ানোটাই আসলে, তো সেই দৌড়ে
আমরা দিন দিন প্রতিদিন প্রতি মুহূর্তে সাংবাদিকতার ধরন বদলে যাচ্ছে, কাজের ধরন বদলাচ্ছে, নানান ভাবে আমরা বদলের সঙ্গে আছি, থাকার চেষ্টা করছি। কিন্তু এখানে এই সমস্যাটা, ঢাকায় আমাদের যে সাংবাদিকতা হয়, ঢাকায় সাংবাদিকরা আমাদের যারা ঢাকায় কাজ করি, ঢাকায় রাজধানীতে থাকার কারণে আমাদের রিপোর্টাররা অনেক বেশি সুবিধা প্রাপ্ত। সেই সুবিধা এখনো পর্যন্ত আমাদের বেশিরভাগ টেলিভিশনই ঢাকার বাইরে পলাশ হাসান, চ্যালেঞ্জের কথাগুলো তো শুনছিলাম, তবে ৭১-এর সাথে তো আপনার পথ চলাটা বেশ দীর্ঘ একটা পথ চলা, তো এই সময় নিশ্চয়ই অনেকগুলো স্মরণীয় মুহূর্ত রয়েছে, তো সেখান থেকে কি আমরা ছোট একটা স্মরণীয় মুহূর্তের কথা জানতে পারি যেটি সবচেয়ে বেশি স্মরণীয় আপনার কাছে? স্মরণীয় মুহূর্ত বলতে, স্মরণীয় মুহূর্ত আমি আসলে স্মরণীয় বলতে আমরা কি, আমার কাছে স্মরণীয় হচ্ছে যদি বলেন যে আমরা আমাদের উদ্বোধনের দিন যে স্মরণীয় ঘটনা মাথার মধ্যে ছিল, যে এটা তো টেলিভিশনের উদ্বোধন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা তারামণি, সেটি একটা আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। তারপর আসলে ৫ই আগস্টের যে মানে আমাদের অফিসের যে আগুন, মানে আমাদের যে কাজের জায়গা, সেখানে যে এর চেয়ে স্মরণীয় ঘটনা আসলে অন্য যে কোনো কিছুকে ছাপিয়ে যায়। মানে আমরা যে আগুনের মধ্যে আমরা আগের দিন কাজ করে গেলাম যে নিউজরুমে, সেই নিউজরুমটা পরদিন এসে দেখলাম, বা আমরা বাসায় বসে দেখলাম, টেলিভিশনে দেখলাম যে সেই নিউজরুমটা পুড়ে যাচ্ছে, আমাদের কাজের জায়গাগুলো একটু করে পুড়ে যাচ্ছে। আমরা দীর্ঘদিনের ভালোবাসার যে জায়গা, সেটা আসলে এর চেয়ে বড় স্মরণীয় ঘটনা হতো না। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন ৭১ টেলিভিশনের অতিরিক্ত প্রধান বার্তা সম্পাদক এবং ন্যাশনাল ডেস্কের ইনচার্জ পলাশ আহসান। ৭১-এর সাথে তার পথ চলার যে অভিজ্ঞতাটা, সেটাই তিনি আমাদের সাথে শেয়ার করছিলেন। নেত্রকোনার মোহনগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনার মূল অভিযুক্ত মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মদন মোহন তালুকদারকে কারাগারে পাঠিয়েছে আদালত। গেল শুক্রবার রাতে ৩ থানায় আত্মসমর্পণ করেন। এর আগে তাকে বহিষ্কার করে পৌর স্বেচ্ছাসেবক দল। মির্জা হৃদয় সাগরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মামলার বিবরণ অনুযায়ী গত বছরের ৯ ডিসেম্বর শিশুটির মা ঘরে না থাকার সুযোগে মোহন তালুকদার তাকে ধর্ষণ করে। ঘটনার ৬ মাস পর জানা যায় ওই শিশু অন্তঃসত্ত্বা। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে মূল অভিযুক্ত যুবদলের নেতা মদন মোহন তালুকদার গত শুক্রবার রাতে আদালতে আত্মসমর্পণ করে। পরে বিচারক তাকে জেল হাজতে পাঠায়। নির্যাতিত শিশুটি জানায় ভয়ে সে বিষয়টি কাউকে জানাতে পারেনি। স্বাস্থ্য পরীক্ষার পর জানা যায় সে অন্তঃসত্ত্বা। বিষয়টি ধামাচাপা দিতে প্রথমে বিয়ের প্রস্তাব দেয়া হলেও মোহনের পরিবার পরে রাজি হয়নি। ওই পরিবারের দাবি এখন তাদেরকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। আমার কথা দিয়েছি কালকে করবি তাহলে আমি যাবো বলছে আমার বাসাটা কিনে আহের বাসার ভিতরে নিয়ে আমার মুখ বান দিয়া পরে আমার এই কাজ করছে। দরবারে বসি কই আর মাস ১.৫ মাস টাইম নিছে, আমার অনেকটা সময় লস করছে, আর মেয়ের শারীরিক অবস্থা দিন দিন খারাপ হইতেছে। তবে ছেলেকে নির্দোষ দাবি করে অভিযুক্ত মোহনের মা জানান ষড়যন্ত্র করে তাদের ফাঁসানো হচ্ছে। ছেলে এখনো বলতেছে মনে হয় শুনতাছি ছিল তো, আমি আমার কাছে কোনো যোগাযোগ নাই, বাবার কাছে কোনো যোগাযোগ নাই, বাড়ির কাছে কোনো যোগাযোগ নাই, ছিল তো বলতেই আছে আটতলা শুনতে বলতেই আছে যে আমি এই ঘটনা আমার না। ধর্ষণের অভিযোগ ওঠার পর মোহনকে দল থেকে বহিষ্কার করেছে মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল। পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমাদের সে প্রাথমিক সদস্য থাকতে পারবে না, আমরা তাকে আবার দল থেকে অব্যাহতি দিচ্ছি। এদিকে আইনজীবীরা বলছেন এই জঘন্য অপরাধের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। প্রমাণিত হলে তো অবশ্যই মৃত্যুদণ্ড, এই মামলার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এবং অবলিক দিয়ে যাবজ্জীবন। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং তার ডিএনএ পরীক্ষার জন্য অনুমতি চাওয়া হয়েছে। তবে ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার বিষয়টি তিনি জানেন না। একটা অভিযোগ যে আছে যে হুমকি বা রাতে আক্রমণ করে, ওরা ঘুমাইতে পারে না, এরকম একটা না, এরকম আমার কাছে এই তথ্য নাই। আমি প্রতিদিনই তাদের খোঁজ খবর নিচ্ছি, তাদেরকে মাঝে মধ্যে আমরা বসছি, তাদের সাথে বসি, এরকম কোনো অভিযোগ আমার কাছে এখন পর্যন্ত দেয়নি। মোহনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে নেত্রকোনাবাসী। বনশ্রী হালদার, ৭১।
সাভার পৌরসভার জমসিং এলাকার একটি রাস্তা ও ড্রেনের কাজ বিশ্বব্যাংকের অর্থায়নে হলেও ড্রেন করার নামে এলাকাবাসীর কাছে প্রায় 10 লাখ টাকা তোলা হয়েছে। সেই টাকা কোথায়, কার কাছে তা বলতে নারাজ টাকা উত্তোলনকারী বাড়ির মালিক ও মসজিদ কমিটি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌরসভার প্রশাসক। রায়ান বিন আমিনের প্রতিবেদন। সাভার পৌরসভার জয়পাড়া এলাকার এই 800 মিটার রাস্তার উন্নয়নে অর্থায়ন করেছে বিশ্বব্যাংক, কিন্তু প্রথম ধাপে ড্রেন নির্মাণে বরাদ্দ না থাকায় কয়েকজন বাড়ির মালিক নিজ উদ্যোগে বাড়ির প্রতি 10,000 থেকে 30,000 টাকা করে প্রায় 10 লাখ টাকা তোলেন। এর মধ্যে বিশ্বব্যাংক দ্বিতীয় ধাপে ড্রেনের জন্য বরাদ্দ দেয়। শুরু হয় রাস্তা ও ড্রেনের কাজ, কিন্তু ড্রেন নির্মাণে বিশ্বব্যাংকের বরাদ্দের বিষয়ে জানানো হয়নি কাউকে। উত্তোলনকৃত টাকা কোথায়, কি করা হয়েছে সেটিও জানে না এলাকাবাসী। কেউ 10,000, 20,000, 30,000 এরকম দিচ্ছে আর কি। এলাকার কিছু লোকজনের কাছ থেকে টাকা পয়সা উঠেছে, কিন্তু ওই টাকার অঙ্ক কত আমি বলতে পারবো না। টাকা চাইছে, আমরা ওদিককার মানুষেরা টাকা দিতে পারিনি দেখে ড্রেন করা নাই গা, এদিককার মানুষের টাকা দিচ্ছে লেগে ড্রেন করছে। কোন অপশক্তির কারণে ওই ড্রেনটা অল্প একটু হইতেছে, বাকিটা বন্ধ, এটা বলতে পারতেছি না। তবে টাকা উত্তোলনকারী স্থানীয় মসজিদ কমিটির সদস্য ও কয়েকজন বাড়ির মালিক বলেন, সরকারিভাবে ড্রেনের বাজেট পাস করাতে একজন বিশেষ ব্যক্তিকে 7.5 লাখ টাকা দেওয়া হয়েছে। কোন একটা মাধ্যমে আমরা সেখানে যোগাযোগ করছি এবং সেখানে আমরা যে টাকা জমা দিছি, সেখানে আমি আছি, উনি আছে, শামসু ভাই আছে। দেওয়া হয়েছে টোটাল 7 লাখ টাকা। আমরা ওই লোকের নামও জানি না। দিলেন কেমনে? দিয়েছি, মনে করেন যে আপনার এই কাজটা হইবে। সাভার পৌরসভার কর্মকর্তা বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে হওয়া এই প্রকল্পে এলাকাবাসীর কাছ থেকে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। এখানে যেহেতু পুরো টাকাটাই বিশ্বব্যাংক দিচ্ছে, সুতরাং এখানে ব্যক্তিগত পর্যায়ে কারো কাছ থেকে টাকা তুলে যদি কেউ কোনো চক্র এটা করে থাকে, এটা অবশ্যই সঠিক করে নাই, এটা এবং হওয়া উচিত না, এটা তারা করতেও পারে না। এটা তারা পৌরসভা আমার জানা মতে ধরেন, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমাদের জানা মতে এখানে আমাদের সাথে এই ধরনের কোনো সম্পৃক্ততা নাই। বিষয়টিকে প্রতারণা উল্লেখ করে পৌর প্রশাসক ও ইউনো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পৌরসভার জামসিং এলাকায় যে ঘটনাটা ঘটেছে, এটা আসলে পুরোপুরি প্রতারণার ঘটনা বলে আমার কাছে মনে হয়। আসলে যে কোনো বিষয়ে আসলে তদন্ত করে সত্যিটা উদ্ঘাটন করার বিষয় রয়েছে। তো আমরা এটা নিয়ে অবশ্যই তদন্ত করব এবং আমরা সত্যি উদ্ঘাটন করব। এর পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে এবং স্থানীয় সরকারের কোভিড-19 প্রতিক্রিয়া ও পুনরুদ্ধার প্রকল্পের আওতায় 1,48,60,000 টাকা ব্যয় 800 মিটার সড়ক এবং 48,97,000 টাকা ব্যয়ে 350 মিটার ড্রেন নির্মাণ চলছে। রায়ান বিন আমিন, 71, সাভার। সিলেট নগরীতে নিয়ম নীতির তোয়াক্কা না করে ইচ্ছে মতো বাসা ভাড়া বাড়ানোর অভিযোগ উঠেছে মালিকদের বিরুদ্ধে। ভাড়াটিয়াদের অভিযোগ, গত 10 বছরে ভাড়া বেড়েছে দ্বিগুণ। বিপরীতে বাসার কোনো সুযোগ সুবিধা বাড়েনি, তাই ভাড়া দেওয়ার একটি নীতি বাস্তবায়নের দাবি করেন তারা। এদিকে মালিকরা জানান, রড, সিমেন্ট ও দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় তারা ঘর ভাড়া বাড়াতে বাধ্য হন। মুহিত দিদারের প্রতিবেদন। লন্ডনী শহর বলে খ্যাত সিলেটে কমপক্ষে 10.5 লাখ মানুষের বসবাস। সিটি কর্পোরেশনের হিসেবে প্রায় 75% মানুষই থাকেন ভাড়া বাসায়। এছাড়া শহরে নিয়মিত যাতায়াত রয়েছে ব্যবসায়ী, শিক্ষার্থী ও পর্যটকদের। ভাড়াটিয়ারা জানান, কোনো সুযোগ সুবিধা না বাড়লেও প্রতি বছরই ভাড়া বাড়ছে। হাউজিং এস্টেট, উপশহর, সুবিদ বাজার, সাগরদিঘির পার এলাকায় সরেজমিনে দেখা গেছে গত 10 বছরে ভাড়া বেড়েছে দ্বিগুণ। ভুক্তভোগীদের দাবি, নীতিমালা না থাকায় এমন অবস্থা। বাড়ির মালিকরা ইচ্ছে মতো বাসা ভাড়া বাড়াচ্ছেন। বাড়ির মালিকরা বলছেন, রড, সিমেন্ট ও বাড়ির মেইনটেনেন্স খরচ বেড়ে যাওয়ায় তারা ঘর ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছেন। বাসার মালিকরা ইচ্ছা মতো কিন্তু বাসা ভাড়া বাড়াইতেছে। প্রতি বছর ডিসেম্বরে আপনার ধরো 15 তারিখ বা 16 তারিখের পরে সে একটা নোটিশ দিয়ে দিচ্ছে যে 1 তারিখ থেকে বাসা ভাড়া বাড়বে। দ্রব্যমূল্য বাড়ছে, সাথে সব জিনিসের রড, সিমেন্ট ইত্যাদি সব কিছু দাম বেড়েছে। আমি কাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছি। সব জিনিসপত্রের দাম বাড়াইল হিসাবে বাধ্য হইয়াও আমরা বাসা ভাড়া বাড়াইতে হবে। এছাড়া তো বেশি তো আমরা বাড়াই আর না। তবে সিলেট সিটি প্রশাসক বলছেন, সবকিছুই রাষ্ট্র নির্ধারিত নিয়ম ও নীতিমালার আওতায় পরিচালিত হচ্ছে। সিটি কর্পোরেশনের আওতাধীন যে বাসা ভাড়ার বিষয়টি আপনি বললেন, এইগুলো যদি নাগরিক সুবিধার ক্ষেত্রে এই বাড়ানো, যার যা ইচ্ছা, এই ধরনের কোনো ইস্যু আমাদের কাছে আসে, তাহলে অবশ্যই সিটি কর্পোরেশন হস্তক্ষেপ করবে। আইনজীবীরা বলছেন, রাষ্ট্রীয়ভাবে বাসা ভাড়ার ব্যাপারে একটি নির্দিষ্ট নীতিমালা দরকার। বাড়ির মালিক ও ভাড়াটিয়ার একটি চুক্তিপত্র থাকতে হবে। হঠাৎ মালিক ইচ্ছা করে যে
বাসা ভাড়া বৃদ্ধি করে দেয়। সাধারণ মানুষের ভোগান্তির দিক চিন্তা করে একটা নীতিমালা করা দরকার যে এতদিনের মধ্যে বাসার ভাড়া বৃদ্ধি করা যাবে না। ভাড়াটিয়া সহ ভুক্তভোগীদের দাবি সিলেট সিটি কর্পোরেশন দ্রুত একটি নীতিমালা তৈরি করে এই সমস্যার সমাধান করুক। পিন্টু হাজং, ৭১। আবার ৭১-এর প্রতিষ্ঠাবার্ষিকীর খবর আপনারা যেমনটা দেখছেন যে ৭১ টেলিভিশন তাদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে এবং গত রাত ১২টা ১ মিনিটে কিন্তু কেক কাটার মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং সকাল থেকেই আমরা দেখেছি যে নানান গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক অতিথিরা আমাদের শুভেচ্ছা জানাতে এসেছেন এবং আমাদের এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদের সহকর্মীরাও কিন্তু আমাদের সাথে ধাপে ধাপে যুক্ত হচ্ছেন আমাদের এই সংবাদ সংযোগে। আমাদের নানা ধরনের আয়োজন নানা জায়গায় চলছে এবং আমাদের এই আয়োজনে আমাদের সাথে যেসব সহকর্মীরা নিরলসভাবে কাজ করে যান তাদের মধ্যে অন্যতম একটি দল, সেটি হচ্ছে ভিডিও এডিটর। তারা সবসময় নানা ধরনের সংবাদ এবং সংবাদকে কত দ্রুতভাবে সংবাদের কাছাকাছি নিয়ে আসা যায়, তৈরি করে নিয়ে আসা যায়, সেই বিষয়গুলো নিয়ে তারা নিরলসভাবে কাজ করে যান। তাদের এই একজন ভিডিও এডিটর ফারজানা ন্যান্সি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন তার অভিজ্ঞতা নিয়ে। ফারজানা ন্যান্সি, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং প্রথমেই প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। এই যে দীর্ঘ যাত্রা, ভিডিও এডিটিং, যে কোনো জায়গা থেকে বাইরে থেকে যে কোনো খবর বা সংবাদ যখন আসে, কোনো ভিডিও চিত্র যখন আসে, সেটিকে সম্পাদনা থেকে শুরু করে শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে আসার যে চ্যালেঞ্জ, সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতা জানতে চাই এবং কতগুলো চ্যালেঞ্জ আসলে কিভাবে দেখেন। রয়্যাল সবার প্রথমে প্রিয় ৭১কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ৭১ 14 বছর পেরিয়ে 15তে পা দিল, অনেক অনেক শুভকামনা ৭১-এর জন্য। সবার প্রথমে যেটা বলতে চাই, আমি হচ্ছে ৭১-এর একদম জন্মলগ্ন থেকে আছি, একদম শুরু থেকে 14 বছরের জার্নি আমাদের। তো সেখানে হচ্ছে আমরা ক্যামেরার পেছনে কাজ করি, রিপোর্টাররা যে সংবাদগুলো নিয়ে আসেন সেগুলা আমরা র ফুটেজ গুলা নিয়ে আসেন, সেগুলাকে আমরা সুন্দর করে একটা প্যাকেজে পরিণত করি, সুন্দর একটা স্টোরি তৈরি করি। সেক্ষেত্রে অনেক ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, তারপরেও সেটা আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে কাজ করি। ন্যান্সি, চ্যালেঞ্জের কথা তো শুনছিলাম, একটু ভালো যে সুখকর যে স্মৃতিগুলো রয়েছে, নিশ্চয়ই অনেক অনেক স্মৃতি রয়েছে যেহেতু একটা দীর্ঘ পথ চলা ৭১-এর সাথে, একটু সুখকর কোনো স্মৃতির কথা শুনতে চাই। সুখকর স্মৃতি হচ্ছে যে ৭১ হচ্ছে আমার একদম 14 বছরের জার্নি সবচেয়ে সুখকর যেটা ছিল, এটা এমনিতে প্রিয় একটা চ্যানেল, ভালোবাসার একটা নাম ৭১ চ্যানেল, কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে 24-এর 5ই আগস্টের পরে যখন আমরা সব হারিয়ে ফেলেছিলাম, তখন পুরো উদ্যমে যখন আমরা আবার খুব অল্প সময়ের মধ্যে ফিরে এসেছি, তো ওই সুখকর স্মৃতিটা না আসলে ভাষায় প্রকাশ করা যায় না। যখন 5ই আগস্টে আমাদের সব শেষ হয়ে গিয়েছিল তখন খুবই ভেঙে পড়েছিলাম আমরা, কারণ ৭১ আমাদের একটা পরিবারের মতো, 14 বছর ধরে আমরা এখানে আছি। তো সেজন্য হচ্ছে যে সবচেয়ে সুখের দিন ছিল আমাদের ওটা, যেদিন আমরা আবার পুনরুদ্যমে ফিরে এসেছি, কারণ ৭১ থেকে আমরা অনেক কিছু পেয়েছি। ন্যান্সি, সেই ছাই থেকে, সেই ভস্ম থেকে ফিনিক্স পাখির মতো আবার সেই পথ চলা ৭১ টেলিভিশনের, তো তার পরের যে যাত্রাটা সেটা সম্পর্কেও একটু বিস্তারিত জানতে চাই। সেটা হচ্ছে যে আমরা যখন পরে আবার শুরু করেছি তখন আমাদের কিন্তু অনেক কিছুই আমরা হারিয়ে ফেলেছি। তো ছোট ছোট করে আমরা আবার যখন শুরু করেছি তখন অনেক কিছু আমাদের চ্যালেঞ্জ ছিল, কারণ আমাদের অনেক ইকুইপমেন্ট ছিল না, যেটা হচ্ছে যে আমাদেরকে ম্যানুয়ালি করতে হয়েছে। তো সেটা আমরা খুব কষ্ট করেই ম্যানেজ করে নিয়েছি। সেই জন্য আমাদের অনেক ধরনের প্রতিকূলতা সৃষ্টি হয়েছে আর কি, এটা কাজটা করতে, একটা স্টোরি তৈরি করতে, কারণ আমাদের অনেক কিছুই ছিল না। আমরা আবার নতুন করে এগুলো সব গুছিয়ে নিয়েছি। ভালো খুব একটা যে ঝামেলা হয়েছে তা না, ভালোভাবে আমরা সবকিছু গুছিয়ে নিতে পেরেছি। ন্যান্সি, অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সিনিয়র ভিডিও এডিটর ফারজানা ন্যান্সি, তার অভিজ্ঞতা ৭১-এর সাথে, তার এই দীর্ঘ পথ চলার অভিজ্ঞতাটা আমাদের সাথে তিনি শেয়ার করছিলেন। বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলায় যমুনা নদীর ভাঙন ক্রমশ তীব্র হচ্ছে। কয়েক মাসের ব্যবধানে নদীতে হারিয়ে গেছে কয়েক হাজার বিঘা ফসলি জমি, প্রাথমিক বিদ্যালয়, বসতবাড়ি সহ বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো। ঝুঁকিতে আছে সোনাতলা উপজেলার আরও বেশ কিছু এলাকা। এলাকার মানুষের অভিযোগ, বারবার আবেদন করা হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এসএম আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মনির হোসেন।
ভিটেমাটি থেকে শুরু করে শেষ সম্বল আবাদি জমিটুকু কেড়ে নিয়েছে খরচোতা যমুনা। বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় মাসখানেক ধরেই চলছে তীব্র নদী ভাঙ্গন। মানচিত্রে নাম থাকলেও বছরের ব্যবধানে হারিয়ে গেছে সারিয়াকান্দির ফাজিলপুর, বহুলাডাঙ্গা, ধারাবর্ষা ও বিরামের পাঁচগাছি সহ অন্তত ৭টি গ্রাম। বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিমুলতাইড় এলাকা, যার ৩/৪ অংশই এখন যমুনার পেটে। এমনকি নদী থেকে মাত্র ১০০ মিটার দূরত্বে দাঁড়িয়ে চলছে শিমুলতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়া। ইরির জমি, মরিচের জমি, পাটের জমি নদী গর্ভে চলে গেছে। এখন এই ২০ বার পরে এখন কোথায় যা বাড়ি ঘর করবো সে কোনো আমাদের কুল নাই। আমাদের স্কুল প্রতিষ্ঠানগুলো বাঁচুক, আর যেটুকু জমি আছে এগুলো রক্ষা করার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করছি। এলাকার রাজনীতিকরা জানান, ভাঙনে যে কোনো সময় নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা রয়েছে ৬টি শিক্ষা প্রতিষ্ঠান, ১০টি মসজিদ, চালুয়াবাড়ি ইউনিয়ন পরিষদ ভবন এবং ২০০০ পরিবারের ঘরবাড়ি। আমাদের কিন্তু ৫-৭টা গ্রাম অলরেডি নামে রয়েছে মানচিত্রে, বাট আপনারা স্বচক্ষে কিন্তু দেখতে পাচ্ছেন না সব নদী। এক্ষুনি যদি নদী শাসনের কাজ দ্রুত শুরু না করা হয় তাহলে আমাদের এইটুকুও থাকবে না, সবাই আমরা অসহায়ত্বের মধ্যে পড়ে যাব। ভাঙন নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ডের ভূমিকায় ক্ষুব্ধ এলাকার মানুষ। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ভাঙন রোধে কারিগরি কমিটি গঠন করা হয়েছে। অস্থায়ী প্রতিরক্ষা কাজটা কোনো সমাধান আমি বলবো না, এটা টেম্পোরারি বেসিসের সমাধান। তাই আমরা যাতে একটা পার্মানেন্ট সলিউশন নিয়ে যেতে পারি, যার জন্য আমরা মূলত কারিগরি কমিটিটা গঠন করা হয়েছে। আর এর বাইরে আমরা সেখানে কাজ করার জন্য আমরা বাজেটও চেয়েছি। এলাকার লোকজন আরো জানান, যমুনার রাক্ষসে ভাঙনের কারণে গত কয়েক বছরে বহু পরিবারের ভিটে মাটি সরাতে হয়েছে ১৫ থেকে ২০ বার। SM আবু সাইদ, ৭১, বগুড়া। দেশি সম্পদের সুরক্ষা এবং সমুদ্র সীমা নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে, বললেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান। রোববার চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এবার রাষ্ট্রপতি কুচকাওয়াজের মধ্য দিয়ে কমিশন পেলেন ৬১ জন নবীন নৌ কর্মকর্তা। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। দীর্ঘ ৩ বছরের কঠোর অনুশীলনের সমাপ্তি। এখন উত্তাল সমুদ্রে দেশের জলসীমা রক্ষায় নেতৃত্ব দিতে হবে। নবীন অফিসারদের সম্মিলিত দৃঢ় পদক্ষেপে পরিষ্কার হলো এরই প্রতিধ্বনি। রবিবার চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য রাষ্ট্রপতি কুচকাওয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান। বক্তৃতায় বঙ্গোপসাগরে প্রায় ১,১৮,০০০ বর্গ কিলোমিটার জলসীমায় দেশের বিশাল সম্পদ ও সুনীল অর্থনীতির সম্ভাবনার কথা তুলে ধরেন নৌপ্রধান। এই সুনীল অর্থনীতিকে বাস্তব উন্নয়নের পথে রূপ দিতে সমুদ্রের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে চলেছে। সমুদ্র সম্পদ সংরক্ষণ এবং সকল ধরনের বহিঃশত্রুর আক্রমণ থেকে সমুদ্র সীমা রক্ষার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ড ডকইয়ার্ডগুলোতেও নতুন নতুন জাহাজ তৈরির পাশাপাশি নৌবাহিনীতে আধুনিক যুদ্ধ সরঞ্জাম প্রযুক্তি যুক্ত করার কথাও তুলে ধরেন নৌপ্রধান। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত 3টি শিপইয়ার্ডে বিভিন্ন প্রকার যুদ্ধজাহাজ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে শিপইয়ার্ড সমূহে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের জন্য যুদ্ধজাহাজ সহ অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার জন্য বিভিন্ন প্রকারের জাহাজের নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কৃতি অফিসার ক্যাডেটদের হাতে পদক তুলে দেওয়া হয়। পরে নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাচ পরানো হয়। আমি একজন গর্বিত নৌ কর্মকর্তা হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর ঐতিহ্য সমুন্নত রেখে ওই নিষ্ঠার সাথে ভবিষ্যতের দিনগুলোতে কাজ করে যেতে চাই। যে সার্ভিসে ইনশাল্লাহ নিষ্ঠার সাথে কাজ করা, যে প্রশিক্ষণ যে একাডেমি যা আমাকে শিখিয়েছে সেগুলো যাতে আমি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি। কঠোর সামরিক প্রশিক্ষণের পর আমি আমার কাঙ্ক্ষিত কমিশন লাভ করতে পেরেছি এবং আমি
সম্মানের সহিত শ্রেষ্ঠ ডিও হিসাবে নির্বাচিত হয়েছি। এর জন্য আমি বাংলাদেশ নেভাল একাডেমি এবং নৌবাহিনীকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আমার সন্তান অক্লান্ত পরিশ্রম করে আজ যে গোল্ড মেডেল অর্জন করেছে, এর জন্য আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমি আশা করব আমার মেয়ে ভবিষ্যতে আরও তার কর্মজীবনে উজ্জ্বলতার স্বাক্ষর রাখবে, দেশের প্রতি অবদান রাখবে, উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আমি আশা করি। এবার নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের মধ্য দিয়ে 2023 ব্রাভো ব্যাচের 54 জন মিডশিপম্যান এবং 2026 আলফা ব্যাচের 7 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট 61 জন কর্মকর্তা কমিশন লাভ করেন। প্রণবেশ চক্রবর্তী, 71। চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথে থাকুন।